নবগঞ্জ থেকে গরু আসতে শুরু করেছে। অপরদিকে 231টি গরুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। আর বন্দরনগরীর হাটে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছরই ঐতিহ্য মেনে পরিবার প্রতি একাধিক পশু কোরবানি দেওয়া হয় বন্দরনগরী চট্টগ্রামে, যে কারণে গরুর চাহিদাও থাকে আকাশ ছোঁয়া। আর বিপুল এই গরুর চাহিদা মেটানো হয় প্রতিবেশী দেশ ভারত থেকে আনা গরু দিয়ে। কিন্তু গত 6 মাসের বেশি সময় ধরে নিষেধাজ্ঞার কারণে ভারতের গরু আসা বন্ধ রয়েছে। ফলে সংশয় দেখা দেয় পর্যাপ্ত কোরবানির পশু পাওয়া নিয়ে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই সংশয় কাটতে শুরু করেছে। ভারতের গরু টুর সব আসতেছে, দামওয়ালাদের সীমিতের ভিতরে আছে, আইসে আগের থেকে সীমিতের ভিতরে আইসে। কোনো অভাব পড়বে না। দেশি বিদেশি যত কিছুক্ষণ চট্টগ্রামের জন্য সারা বাংলাদেশের জন্য কোনো সমস্যা হবে না। গরু এখন যে সমস্ত যে ফালছে ইন্ডিয়াতে গরু না আসে, তো বাংলাদেশে কিছু পয়সা পাইবে। এখন তো আগের মতনই আছে, সামনে একটু বাড়তে পারে। কোরবানির দিন যতই ঘনিয়ে আসবে হাটগুলোতে গরু আসা ততই বাড়বে বলে জানান হাটের ইজারাদার। গরু তো এখন আস্তে আস্তে কিছু কোরবানের টাইম ঘনে আসলে ইনশাল্লাহ আরো বেশি আসি যাবে আশা করি। আমাদের চাহিদা মোটামুটি আশা করি ফিল আপ হবে ইনশাল্লাহ। গরু আসতেছে, এখন আরো আসবে। এবার জেলার 15টি উপজেলায় 221টি পশুর হাট বসছে। এর মধ্যে 142টির অনুমোদন থাকলো, 79টি অনুমোদনহীন। প্রতিটি গরুর বাজারে আমাদের পর্যাপ্ত পুলিশ থাকবে, কন্ট্রোল রুম থাকবে এবং থানার ওসিদেরকে বিশেষভাবে নজরদারি রাখার জন্য যারা ইজারা নেবে তাদের সাথে, এবং ব্যবসায়ীদের আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয় থাকলে সেটা যেন তারা বিশেষভাবে নজরদারি রাখে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আর নগরীর 10টি গরুর বাজারে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। বসানো হবে সিসিটিভি ক্যামেরা। গান পার্টি আর দ্বিতীয় হচ্ছে জাল টাকা। সেই ব্যাপারে আমাদের তো পুলিশের নিরাপত্তা থাকবে, পুলিশ বুথ থাকবে, জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন থাকবে। পোশাকি পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। কন্ট্রোল রুম করা হবে যেখানে মাধ্যমে আমরা গরু বাজারগুলো সিসিটিভির আওতায় নিয়ে এসে আমরা মনিটর করব। গত বছর কোরবানির ঈদে বৃহত্তর চট্টগ্রামে 4.5 লাখের বেশি পশু কোরবানি দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন যাবৎ বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। আর এই মুহূর্তে বিষয়টি নিয়ে ব্রিফ করছেন শিক্ষার্থীরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এই বিবৃতির বিপক্ষে ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছি। ইতিমধ্যে নানান মাধ্যমে এই আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইডব্লিউইউ এর আন্দোলন চালিয়ে যাবে এবং শিক্ষার উপর সম্পূর্ণভাবে বাতিল না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছি। এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কোনোভাবেই আন্দোলন থেকে পিছপা হবে না। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানিয়ে দিতে চাই। নানান মিডিয়া থেকে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে নেতৃত্ব দিয়ে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের মারামারি ঘটনা ঘটেছে বলে জানানো হলেও আমরা বলতে চাই, সেখানে হামলাকারীদের স্লোগান ও পুলিশের নীরব ভূমিকায় জানিয়ে দেয় এই হামলাকারী কারা। বেসরকারি বিশ্ববিদ্যালয় সংকট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই। আমরা বুঝতে পারছি যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি চলছে, যেভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠছে সেই সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত আছেন। আমরা আশা করব তিনি যেই বক্তব্যগুলি দিয়েছেন তিনি সেই বক্তব্যগুলির উপরে নজর দিবেন এবং তার কর্তৃপক্ষকে সেই বিষয়ে আরও বেশি কঠোর হতে বলবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভ্যাট দেবে ছাত্ররা দেবে না, তা এই বক্তব্য প্রধানমন্ত্রীর এই বক্তব্য যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভ্যাট দেবে না কিন্তু কর্তৃপক্ষ দিবে, এই বক্তব্যকে আমরা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করছি। কারণ আপনারা জানেন, যখন বিশ্ববিদ্যালয়গুলোকে তার পরিচালনার জন্য লাইসেন্স দেওয়া হয়, তখন সেই লাইসেন্স দেওয়া হয় একটি মাত্র প্রেক্ষাপট থেকে, যে অলাভজনক প্রতিষ্ঠান, মানে এটি একটি সেবামূলক খাত। আর সেবামূলক খাতে যখন মুনাফার উপরে আপনি ভ্যাট আরোপ করবেন, সেই ভ্যাট আরোপ করা হলেই কিন্তু সেটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রূপ পায়। তাহলে কি আমরা বলতে পারি যে আমরা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে আমাদের পড়ালেখা চালাচ্ছি? সেটা কি সম্ভব? সেটা কখনোই সম্ভব না, কারণ মৌলিক অধিকারগুলোর উপরে আপনি এভাবে বাণিজ্যিকরণ করতে পারেন না। আর যে কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে বলে আসছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভ্যাট দিতে রাজি হচ্ছেন বা হয়নি, যাই হোক, আমাদের বক্তব্য এখানে সুস্পষ্ট। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজিও হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো অন্য কোনো আর আমাদের বক্তব্য হচ্ছে, তাহলে এই ভ্যাটটা তারা কোত্থেকে দিবে, সেটা আমাদের প্রশ্ন।
সর্বশেষ আমরা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দৃঢ়ভাবে ব্যক্ত করছি। আমাদের কর্মসূচি, আমাদের দাবিগুলো হচ্ছে রোববার থেকে পুনরায় দাবিগুলো হচ্ছে শিক্ষার উপর থেকে আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে, হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। আর আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে রোববার থেকে পুনরায় ভ্যাট বাতিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত লাগাতার ধর্মঘট অবস্থান কর্মসূচি চলবে স্ব ক্যাম্পাসে। আমরা দর্শক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন যাবৎ বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে এইসব বিষয় নিয়ে ব্রিফ করছিলেন শিক্ষার্থীরা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সপ্তাহ পার না হতেই রাজধানীর কাঁচা বাজারে আরেক দফা বেড়েছে সব ধরনের সবজির দাম। যদিও সবজির বাড়তি দামের পেছনে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা, কিন্তু এই বিষয়টিকে শুধুই অজুহাত হিসেবে দেখছেন ক্রেতারা। তবে সরবরাহ ভালো থাকায় মাছের বাজারের উত্তাপ কিছুটা কমেছে এবং তা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলেই আশা ব্যবসায়ীদের। শুক্রবার ছুটির দিন, কিছুটা স্বাচ্ছন্দ্যে পুরো সপ্তাহের প্রয়োজনীয় কেনাকাটা সারতেই বাজারে অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু বেশি। ডালা ভর্তি সবজির পসরা নিয়ে বিক্রেতারাও কাটাচ্ছেন ব্যস্ত সময়। কিন্তু বাজারে প্রবেশের পরে সব ভাবনা এলোমেলো হয়ে যাওয়ার দশা ক্রেতাদের। বাজারে 1 কেজি কাঁচামরিচ 200 টাকা, বেগুন 100, পটল 70, করল্লা 80, ঝিঙ্গা চিচিঙ্গা প্রত্যেকটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। সবজির দাম বাড়ার পেছনে বিক্রেতাদের দেখানো বিভিন্ন কারণকেও স্রেফ অজুহাত হিসেবেই দেখছেন ক্রেতারা। তবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কোনো প্রভাব বাজারে পড়েছে কিনা এমন প্রশ্নে পাল্টাপাল্টি যুক্তিও দেখালেন তারা। বাজারে আইলে তো সবাই দেখতেছেন, কিন্তু আমরা তো কিনে আনি দাম বেশি দেয়া। সবগুলোরই দাম মোটামুটি বাড়ছে। আলু বস্তা 100 টাকা বাড়ছে, পেঁয়াজ একদিন 5 টাকা কমে, একদিন 5 টাকা বাড়ে। বেতন বাড়ার প্রভাবটা মুখে মুখে জানতে জানতে শুরু হয়ে গেছে। যেমন সবজি 70 টাকা 80 টাকা কেজি, চিচিঙ্গা ঝিঙ্গা তারপরে ধুন্দল সবকিছু মিলে সরকারি কর্মচারীদের কারণে ইফেক্ট পড়ে গেল বাজারে। বেতনের সাথে সম্পর্কযুক্ত না আমার মনে হয়, কারণ বেতন তো আমরা এখনো পাই নাই। বেতন নভেম্বরের পর থেকে এটা ফিক্সেশন হইতে হইতে নভেম্বর যাবে। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে মাছ বাজারে। বিক্রেতাদের দাবি, গেল সপ্তাহের তুলনায় কমেছে সব ধরনের মাছের দাম। যদিও বাজারে কেজি প্রতি চিংড়ি 700 থেকে 1000, একহালি মাঝারি ইলিশ যখন বিক্রি হয় 6000 টাকায়, তখন স্বাভাবিকভাবেই বিক্রেতাদের দাবির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। মাছের দাম এখন মোটামুটি কম, কারণ এখন তো মাছের সিজন। মনে হয় আগে আইর মাছ আসছিল মনে হয় 1000-1200, এখন হচ্ছে 800-700 টাকা। পোয়া মাছের দাম এখন 600-500 টাকা। এখন তো মাছের সিজন, সুতরাং মাছ একটু বাজারে আসবেই, সুতরাং দামটা একটু কম হবে। হয়তো কয়েকদিন পরে আর বেশি দাম আসবে। সুতরাং দৈনন্দিন জীবনে খুব কঠিন আমাদের জীবনযাত্রা খুব চালানো। সবাই ফ্রিজ খালি করে হালকা পাতলা হাফ কেজি, আধা কেজি, 250 গুড়াগাড়ি টুকটাক মাছ কিনে, যার কারণে বাজার বেশি একটা সুবিধা না। এদিকে আগের দামেই গরুর মাংস বিক্রি হচ্ছে 400 টাকায়, খাসি 550, আর কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 145 টাকায়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গতকালও বিক্ষোভ করেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাজধানী জুড়ে বিভিন্ন ক্যাম্পাসের বাইরে প্রধান সড়কে অবস্থান নেন ছাত্রছাত্রীরা। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যদিকে এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্ধিত ভ্যাট আরোপের কারণে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়বে না। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, রামপুরা, বনানী, মহাখালী, উত্তরা সহ বিভিন্ন স্থানে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বর্ধিত ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 7.5% ভ্যাট যদি আরোপ করা হয়, কিভাবে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করবে? শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই ভ্যাটটা আরোপ করে জাতির মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। শিক্ষাটা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার, এটা কোনো পণ্য না। আমাদের একটা মৌলিক অধিকার আদায়ের জন্য আমরা একটা আন্দোলন করছি। শিক্ষার্থীদের অভিযোগ, এর মাধ্যমে উচ্চ শিক্ষাকে নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে যে যেই দেশ স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশে নাকি পড়ালেখা করার জন্য ভ্যাট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার এটা প্রত্যাহার না করবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এদিকে সিলেটে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বর্ধিত ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তার এভারেজ খরচ হলো দৈনিক 1000 টাকা এবং তার বিরাট অংশ হলো বেতন। সেখানে আমি 7.5% দাবি করেছি 750 টাকা, এবং এই 750 টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। তারা এই জন্যে যে আবার কি বাড়াবেন, ফিস বাড়াবেন, সেটা সব উচিত নয়।
এদিকে দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বর্ধিত ভ্যাট আরোপের কারণে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়বে না। বর্তমানে আদায়কৃত টিউশন ফির মধ্যেও ভ্যাট যুক্ত আছে, যা পরিশোধ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বর্ধিত ভ্যাটও বিশ্ববিদ্যালয়গুলোকেই পরিশোধ করতে হবে। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে আন্দোলন করে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে ভ্যাট দিতে হবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাটের টাকা পরিশোধ করবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে 10ম জাতীয় সংসদের 7ম অধিবেশনের সমাপনী ভাষণে কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে উচ্চশিক্ষায় কম ব্যয় হয় বাংলাদেশে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য ভ্যাট ধরা হয়েছে, এই ভ্যাট তো ছাত্রদের দিতে হবে না, এটা তো ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরাই দেবে এবং কর্তৃপক্ষরা সেটা স্বীকার করেছেন যে তারা ভ্যাট দেবেন। কারণ শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে তো অনেক খরচ আমরা করি, এমনকি দরিদ্র ছাত্র ছাত্রীদের আমরা স্টাইপেন্ড দিচ্ছি। প্রায় 1,28,00,000 ছাত্রছাত্রী একবারে প্রাথমিক থেকে নিয়ে ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত তারা কিন্তু বৃত্তি পাচ্ছে, উপবৃত্তি পাচ্ছে, সেই ব্যবস্থা করছি। বিনা পয়সায় আমরা বই দিচ্ছি। বাংলাদেশে উচ্চ শিক্ষায় সরকারি যত বিশ্ববিদ্যালয় সেখানে যত কম টাকায় পড়ে, পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এত কম টাকায় কোনো ছাত্রছাত্রী পড়তে পারে না। এটা হলো বাস্তবতা, এই বাস্তবতাগুলি উপলব্ধি করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টিউশন ফি এর উপর যে 7.5% ভ্যাট আরোপ করা হয়েছে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই বিষয়টি স্পষ্ট করেছে। এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের জন্য ভ্যাট আরোপ করা হয়নি। বর্তমানে যে টিউশন ফি রয়েছে তাতেই ভ্যাট যুক্ত রয়েছে এবং তা পরিশোধের দায়িত্ব পুরোপুরি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। তাই শিক্ষার্থীদের এক্ষেত্রে বাড়তি খরচ বহন করতে হবে না। সেই সাথে বর্তমান টিউশন ফি বাড়ানোর কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে এনবিআর। ক্লিষ্ট কন্টেইনার জট কমাতে আপৎকালীন সময়ের জন্য চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকারকরা সরাসরি পণ্য ডেলিভারি নিতে পারবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউস। বেসরকারি আইসিডিগুলো যথাসময়ে বন্দর থেকে পণ্য ভর্তি কন্টেইনার ডেলিভারি নিতে না পারায় সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে পোর্ট ইউজার ফোরামের বৈঠকে সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় পণ্য ডেলিভারির ধীর গতি এবং কন্টেইনার জটের জন্য বন্দরের যন্ত্রপাতি ও ইয়ার্ডের স্বল্পতা, কাস্টম হাউসের স্ক্যানিং ও এসআই কুডা ওয়ার্ল্ডের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান পোর্ট ইউজার ফোরামের নেতারা। এছাড়া ক্রমবর্ধমান আমদানি রফতানির চাপ সামলাতে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত বে টার্মিনাল ও লালদিয়ার চরে বাল্ক টার্মিনাল নির্মাণে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। তাদেরকে বোঝানো হয়েছে এই জিনিস তোমাদের সবকিছু আপনি কাজ করছেন, আমি শুধু দুই একটা কথা চেয়েছি এবং আমরা যারা এই সমাধান হয় সময় মতো বাঁধ নির্মাণ না করায় কোনোভাবেই কমছে না বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট এলাকার মানুষের দুর্ভোগ। গত বছর বাঁধ ভাঙার পর এবছর এপ্রিল মাসে নির্মিত নতুন বালির বাঁধও ভাঙে জুন মাসে। এতে বিস্তীর্ণ এলাকার মানুষের বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর জনপ্রতিনিধিরা বলছেন, বর্ষা মৌসুমে তৈরি করা বাঁধ জনগণের কোনো কাজে লাগছে না। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নানা জটিলতায় কাজ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছরের 28 আগস্ট বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর শুরু হয় নতুন বাঁধ নির্মাণের প্রক্রিয়া। চলতি বছরের এপ্রিল মাসে শুরু হওয়া নতুন বাঁধের কাজ এত দিনেও শেষ না হওয়ায় দুদফা বন্যার কবলে পড়ে এই অঞ্চলের মানুষ। স্থানীয়দের অভিযোগ, সময় মতো কাজ শেষ না করায় নতুন বাঁধ তাদের তেমন কোনো কাজে আসছে না। এই বাঁধটা যদি অন্য কোনো সময় দিত বা বর্ষার আগে দিত বা 2-4 মাস আগে দিত, তাহলে হয়তো বা এই বন্যার কাজটা মানে বন্যা থেকে আমরা রক্ষা পেতাম। বর্ষার কিছুদিন আগে শুরু করে দিত তাহলে বাঁধটা আরো মজবুত হতো, গাছ লাগাতো আরো ভালো হতো। বাঁধ এখন আপনারা মজবুত করে করেন, মজবুত করলে পরে আমাদের ক্ষয়ক্ষতি কম হবে। এখন ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার জনপ্রতিনিধিরা চান নদী শাসনের কাজের পর শুকনো মৌসুমে বাঁধের কাজ করা হোক। এখন এই বাঁধগুলো করতে করতে বন্যা চলে আসে, পানি দিয়ে বাঁধ ভেঙে যায়।
এটা আমাদের জনগণের কোনো লাভ হচ্ছে না। আমরা পুরোপুরি চাই যমুনার সংরক্ষণ। যমুনার যদি সংরক্ষণ করা যায় এই সমস্ত বাঁধের প্রয়োজন হবে না, এলাকাটা সম্পূর্ণভাবে নিরাপদ হবে। জুন মাসে এ বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও আগাম বন্যা এবং জমি অধিগ্রহণের জটিলতায় কাজটি সময় মতো শেষ করা সম্ভব হয়নি বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। জুন মাসের যে আগাম একটা বন্যা ছিল যমুনা নদী, এতে আমাদের বাঁধের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার জন্য এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ সম্পন্ন করতে পারিনি। তবে বাঁধের প্রায় সিংহভাগ কাজই শেষ হয়ে গেছে এবং চলতি যে বন্যা, সে বন্যায় বাঁধ যথেষ্ট কার্যকরভাবে ভূমিকা পালন করছে আর কি। সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর থেকে রহদহ এলাকায় 8 কিলোমিটার এ বালির বাঁধ নির্মাণে খরচ হচ্ছে 19 কোটি 27 লাখ টাকা। কাজটি 16 এপ্রিল থেকে শুরু হয়ে 28 জুন শেষ হওয়ার কথা ছিল। সময় সংবাদ, বগুড়া। দর্শক, রাজধানীতে চলছে ফার্স্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন সামিট অ্যান্ড এক্সপোজিশন। এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি ইমতিয়াজের কাছে। এজি, আপনি যেমনটা বলছিলেন, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে দুদিনব্যাপী বিল্ডিং ইনোভেশন সামিট অ্যান্ড এক্সপোজিশন। এখানে আমরা যা দেখতে পেয়েছি, সকাল থেকে আসলে বিভিন্ন ধরনের যারা বিল্ডিং নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা স্থাপত্য বিষয়ে কাজ করেন, তারাই কিন্তু এখানে আসছেন এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা যদি বলি, তাহলে আধুনিক প্রযুক্তি নিয়ে আসলে যারা কাজ করেন, বিশেষ করে আধুনিক বিল্ডিং প্রযুক্তি, বিল্ডিং টেকনোলজি নিয়ে যারা কাজ করেন, তারা এখানে এসেছেন। বিভিন্ন তাদের পণ্য নিয়ে এসেছেন, তাদের নতুন নতুন প্রযুক্তিও আসলে এখানে পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন। তো তার মধ্যে রয়েছে যারা আসলে পাওয়ার নিয়ে কাজ করেন, বিল্ডিং এর পাওয়ার সাপ্লাই থেকে জেনারেটর থেকে শুরু করে সোলার সিস্টেম থেকে শুরু করে আধুনিক লিফটিং ব্যবস্থাও এখানে রয়েছে। তো এর পাশাপাশি যে আপনার যে অন্যান্য যে আধুনিক লিফট সিস্টেমগুলো আছে সেগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। এখানে আধুনিক জেনারেটরের ব্যবস্থা রয়েছে এবং নতুন নতুন প্রযুক্তি, ক্যাবল, আধুনিক ক্যাবল কিভাবে, বৈদ্যুতিক ক্যাবলগুলো কিভাবে আধুনিকরণ করা যায় সেগুলো তারা এখানে প্রদর্শন করছেন। একই সঙ্গে তাদের বিভিন্ন যে নতুন নতুন সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, সেগুলো আসলে এখানে কাজ করছে। তো তাদের সেই আধুনিক প্রযুক্তিগুলোই এখানে এসেছে। বিশেষ করে আমরা এখানকার যারা আয়োজক রয়েছে তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এখানে অধিকাংশই আসলে দেশীয় প্রতিষ্ঠানগুলোই অংশগ্রহণ করেছে। দেশীয় যে বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে, উন্নত দেশের যে আধুনিক প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, তারা এখানে কাজ করছেন। ফায়ার সিস্টেম নিয়ে এখানে কাজ করা হচ্ছে, তো সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে। আধুনিক বিল্ডিং ব্যবস্থা, বিশেষ করে হাইরাইজ যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো তারা আসলে সেই বিল্ডিংয়ে আসলে নতুন প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে সেই বিষয়গুলোকে তুলে ধরা যায়, সেগুলো তারা আসলে এই মেলার মাধ্যমে তুলে ধরছেন। এখানে যারা আসলে আয়োজক রয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা আসলে আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের যেহেতু আসলে খুব ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে ঢাকা সিটির কথা যদি বলি, সেখানে আসলে একই জায়গায় খুব কম জায়গায় অনেক বেশি বিল্ডিং করা হচ্ছে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে কিভাবে আধুনিক এবং পরিবেশ বান্ধব এবং ভূমিকম্প সহনশীল কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় এবং বিল্ডিংগুলোকে কিভাবে সেই পদ্ধতির আওতায় নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে কিন্তু আসলে এখানে প্রদর্শন করা হচ্ছে। সিকিউরিটি একটি বড় বিষয় হয়ে দাঁড়ায় আধুনিক বিল্ডিং এর ক্ষেত্রে। তো সেগুলো নিয়ে তারা এখানে কাজ করছেন। এখানে যে পাওয়ার সাপ্লাইয়ের কথা আমি আপনাকে আগেই বলেছি, জেনারেটরের বিষয়টাও এখানে থাকছে এবং লিফটের একটি বিষয়, যেহেতু হাইরাইজ বিল্ডিংগুলো এখন হচ্ছে লিফট যেহেতু এখানে ব্যবহার করা হচ্ছে, তো সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা এখানে আমাদের কাছে বলছেন যে সেই বিষয়গুলো, আধুনিক প্রযুক্তিগুলো তারা এখানে তুলে ধরছেন। তো সারাদিন ব্যাপী এখানে মেলা চলবে, প্রদর্শনী হবে, আধুনিক প্রযুক্তিগুলো তারা তুলে ধরবেন। একই সঙ্গে তারা আসলে নতুন নতুন প্রযুক্তিগুলো একে অপরের সঙ্গে শেয়ারিং এরও ব্যবস্থা থাকবে। তো মেলা দুদিন ব্যাপী মেলা আজকে শুরু হয়েছে, আগামীকাল শেষ হবে এবং মেলা চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো মেলার এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী খবর আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, রাজধানীর আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে চলছে ফার্স্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন সামিট অ্যান্ড এক্সপোজিশন। আর সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জ্বালানি তেলের দরপতনের কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে সৌদি আরবের বাজেট ঘাটতি, যা নিয়ন্ত্রণ সম্ভব না হলে ধীরে ধীরে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হয়ে যেতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আরেক ঘাটতি নিয়ন্ত্রণে শিগগিরই সৌদি আরবের আগামী কয়েক বছরের পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে মনে করছে দাতা সংস্থাটি। এক্ষেত্রে জ্বালানি তেলের দাম নির্ধারণ, তেল বহির্ভূত খাত থেকে রাজস্ব বাড়ানো এবং খরচ ও মজুরি কমিয়ে ঘাটতি সামঞ্জস্য করার পরামর্শ দিয়েছে IMF। দাতা সংস্থাটির রিপোর্ট অনুযায়ী 2015 সালে দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে $13,000 কোটি।
চলতি বছরের জন্য সৌদি আরবের প্রবৃদ্ধি 2.8 এবং 2016 সালের জন্য 2.4% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ। কুর্দি বিদ্রোহী শরণার্থী সমস্যা ও রাজনৈতিক অস্থিরতায় ব্যাহত হচ্ছে তুরস্কের অর্থনৈতিক অগ্রযাত্রা। দেশটির আর্থিক প্রবৃদ্ধির হার বর্তমানে 3%, মূল্যস্ফীতি 7%-এর ঘর ছুঁয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 2% বেশি। তবে তুর্কিদের জন্য এখন এর চেয়েও বড় পীড়ার নাম মুদ্রাবাজারের অস্থিরতা। বিদেশি বিনিয়োগ না আসলে বর্তমান পরিস্থিতি উন্নয়নের কোনো সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। তবে তুরস্কের বর্তমান জোট সরকার মনে করছে নভেম্বরের জাতীয় নির্বাচনের পর কিছু সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। It's more pain for the country's lira currency, the conflict with Kurdish militants, its refugee crisis and political. পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রি। তাই মাহান এয়ারলাইন্সের মতো নতুন এবং বেসরকারি এয়ারলাইন্সের প্রতিযোগিতার মুখে পড়েছে ইরানের সরকারি এয়ারলাইন্স ইরান এয়ার। দেশটির যোগাযোগ মন্ত্রী আব্বাস আখন্দি জানিয়েছেন, পুরোপুরি ঘুরে দাঁড়ানোর জন্য ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রির বোয়িং এবং এয়ারবাসের মতো মানসম্মত বিমানগুলোর অন্তত 400টি বিমান প্রয়োজন পড়বে। তিনি আরও জানান, অনেক বিমান মেরামতের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য 150 সিট বিশিষ্ট আরও অনেক বিমানের প্রয়োজন রয়েছে ইরানি এয়ারলাইন্সগুলোর। এদিকে এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বছরে খাত থেকে 6% প্রবৃদ্ধি হয়েছে ইরানের। নিষেধাজ্ঞা তুলে নিলে তা 10% পৌঁছানোর প্রত্যাশাও রয়েছে তাদের। বর্তমানে ইরানে প্রতি বছর অন্তত 2 কোটি যাত্রী বিমানে ভ্রমণ করেন। চলতি অর্থ বছর আয়ারল্যান্ডের বিমান নির্মাতা প্রতিষ্ঠান রায়ান এয়ারের আয় দাঁড়িয়েছে $130 কোটি। এই সময়টা উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রতিষ্ঠানটির মুনাফা। মূলত স্টার্লিং এর মান শক্তিশালী হয় ব্রিটিশ পর্যটকদের কাছ থেকে যে পরিমাণ আয় হয়েছে তাতেই মুনাফা বেড়েছে বলে জানিয়েছে রায়ান এয়ার কর্তৃপক্ষ। এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবার মানেও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি জ্বালানি তেলের নিম্নমুখী দাম এবং বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বেশ ভালো অবস্থায় রয়েছে রায়ান এয়ার। এ খবর প্রকাশের পরপরই বেড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম। বিনিয়োগ সক্ষমতা কমায় ব্রাজিলের ঋণ মান কমিয়েছে আন্তর্জাতিক ঋণ মান সক্ষমতা নির্ণয়কারী সংস্থা S&P। BB- থেকে এক ধাপ কমিয়ে নির্ধারণ করা হয়েছে BBB-। আর এর জন্য রাজনৈতিক অস্থিরতা এবং দেশটির ঋণের বোঝা দিন দিন বেড়ে যাওয়াকেই দায়ী করছে সংস্থাটি। নিত্যপণ্যের অব্যাহত দরপতন ও কঠোর ব্যয় সংকোচন নীতি ব্রাজিলকে মন্দার মুখে ঠেলে দিচ্ছে। অস্থির তাদের পুঁজি বাজারও। এমন অবস্থায় আগামীতে ব্রাজিলের অন্যান্য খাতেও ঋণাত্মক রেটিং হবে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে কমে গেছে বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড রোলস রয়েসের বিক্রি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টরস্টন মোলার ওয়ার্টস জানান, দুর্বল প্রবৃদ্ধি, অস্থির পুঁজিবাজার ও দুর্নীতির কারণে চীনা অর্থনীতি এখন বিপর্যস্ত, তাই বিক্রি কমে গেছে। তবে এটি রোলস রয়েসের মুনাফায় ব্যাঘাত ঘটাতে পারবে না বলেও মনে করেন তিনি, কারণ তাদের মূল বাজার যুক্তরাষ্ট্র, যাদের অর্থনীতি এখন বেশ স্থিতিশীল। আর সে লক্ষ্যেই সম্প্রতি বাজারে ছাড়া হয়েছে রোলস রয়েসের নতুন মডেল ডন, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় $2.5 লাখ। Convertible model called Dawn. Rolls-Royce is betting this design. রানী দ্বিতীয় এলিজাবেথের ফ্যাশন নিয়ে একটি প্রতিবেদন দিয়ে শেষ করব আজকের এ সময়ের বাণিজ্য। রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রাজসিংহাসনে 63 বছরেরও বেশি সময় রাজত্বকালে প্রতি দশকের চলতি ফ্যাশনের সাথে তাল মিলিয়ে পোশাক ও সাজসজ্জায় নিজেকে বদলেছেন তিনি। হয়ে উঠেছেন ইউরোপের অভিজাত নারীদের ফ্যাশন আইকন। 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই দিনগুলিতে তরুণী এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি ছিলেন ব্রিটিশ সামরিক বাহিনীর অক্সিলারি টেরিটোরিয়াল সার্ভিসের সদস্য। ট্রাক চালানো থেকে শুরু করে গাড়ি মেরামত করা যেন বাদ যায়নি কোনো কিছুই। দেখে একেবারেই বোঝার উপায় নেই সামরিক সাজের এই উচ্ছল তরুণী হতে চলেছেন গোটা ব্রিটিশ সাম্রাজ্যের অধিপতি। যুদ্ধ শেষ হওয়ার 2 বছর পর প্রিন্স ফিলিপ অব দ্য গ্রিস অ্যান্ড ডেনমার্কের সাথে বিয়ের পিঁড়িতে বসেন এলিজাবেথ।
বিয়ের অনুষ্ঠানে পোশাকের সঙ্গে ছিল 10,000 মুক্ত ও দামি রত্নখচিত পাথর, আর পোশাকের সঙ্গের ঝালরের দৈর্ঘ্যই ছিল প্রায় 13 ফুট। উনিশশো 1953 সালের 2 জুন ব্রিটেনের রাজসিংহাসনে এ দিনটিতেই 25 বছর বয়সে রানী হিসাবে অভিষেক হয় দ্বিতীয় এলিজাবেথের। অনুষ্ঠানে তিনি পরেছিলেন সাদা রঙের সিল্কের গাউন, তার উপর কমনওয়েলথের এমব্লেম এমব্রয়ডারি করা, আর গাউনের পেছনে ঝোলানো 16 ফুট লম্বা মখমলের কেপটি বহন করার দায়িত্ব ছিল 6 জন মেইড অব অনারের উপর। বিয়ের পোশাক কিংবা রাজ্য অভিষেকে পোশাকের বাহুল্য থাকলেও রাষ্ট্রীয় সফরের সাজসজ্জায় তা একেবারেই ছিল না। 1955 সালের প্রথম রাষ্ট্রীয় সফরেই তার পরিচয় মেলে। হ্যাট আর মানানসই পোশাকে মার্জিত আধুনিক রুচিশীল এক নারী হিসেবেই নিজেকে উপস্থাপন করেছেন দ্বিতীয় এলিজাবেথ। এরপর যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে বদলেছেন এলিজাবেথ। আধুনিক রানীর সাজে ঐতিহ্যের মিশেলে তিনি বেছে নিয়েছেন নকশাদার চওড়া কিংবা লম্বাটে হ্যাট আর ভারী ওজনদার গাউন। গোলাপি, সাদা, নীল আর সবুজকেই প্রাধান্য দিয়েছেন রঙের বৈচিত্র্যে। পোশাকের রঙের সাথে মিলিয়ে কালো কিংবা সাদা হাত মোজাও পরতে দেখা যায় রানীকে। যে কোনো পোশাকের সাথেই সাদা মুক্তোর মালাও পরে থাকেন তিনি। পোশাকের রঙে বৈচিত্র্য থাকলেও পায়ের জুতো আর হ্যান্ডব্যাগের রঙের ব্যাপারে বেশ একরোখা তিনি। সবসময় কালো জুতো আর একই আকৃতির হ্যান্ডব্যাগ হাতে যে কোনো রাষ্ট্রীয় সফর ও রাজকীয় অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাকে। রানীর এই পোশাক আর সাজসজ্জার বাজার চাহিদা রয়েছে ইউরোপের ফ্যাশন ভুবনেও। রানী সহ ব্রিটেনের রাজ পরিবারের সদস্যদের পোশাক আর পরনের অনুষঙ্গ কেবল আভিজাত্যই বহন করে না, ফ্যাশন দুনিয়ায় আলাদা ব্র্যান্ড তৈরিতেও এর ভূমিকা রয়েছে। ইউরোপের পাশাপাশি এশিয়ার দেশগুলোতেও ব্রিটেনের রাজকীয় পোশাকের চলতি ট্রেন্ডের অনুসরণ ও বাজার চাহিদা লক্ষ্য করা যায়। দীর্ঘ সময়ের পথ চলায় বিশ্বের 16টি সার্বভৌম দেশের রানী ও রাষ্ট্রপ্রধান হিসেবে রাজত্ব করছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এজি মাহমুদ, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। কোরবানির ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। কাউন্টারে কাউন্টারে যাত্রীদের ভিড়, কাঙ্ক্ষিত টিকিট পেয়ে সন্তুষ্ট যাত্রীরা। সম্ভাবনা থাকলেও নতুন বিনিয়োগ হচ্ছে না চামড়া শিল্পে। ব্যবসায়ী সংগঠনগুলোকে নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা দেওয়ার তাগিদ। দেশীয় পশু দিয়েই কোরবানির হাটের প্রস্তুতি চট্টগ্রামের ব্যাপারীদের। এরই মধ্যে আসতে শুরু করেছে গরু। নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন। এবং সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে আরো 1 দফা বাড়ল সবজির দাম। ক্রেতাদের নাভিশ্বাস, সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।